ছায়া এইচএস টেস্ট পেপার কেমিস্ট্রির সেট 2 এর আমরা পার্ট এর দ্বিতীয় পর্ব, যেখানে আমরা 3-এর দাগের প্রশ্নগুলোর উত্তর জানব। ঠিক আছে, তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, এর একেরটা দেখো, ছদ্ম এক আণবিক বিক্রিয়া বলতে কি বোঝো এবং উদাহরণসহ ব্যাখ্যা করো। এটা তোমরা বই থেকেও পাবে, কিন্তু তাও আরেকবার লিখে দিচ্ছি। দেখো, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোতে এক বা একাধিক বিক্রিয়ক কিন্তু অংশগ্রহণ করে, এক বা একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করে এবং যে ওই বিক্রিয়ার যে হার, সেই বিক্রিয়ার হার কিন্তু কেবলমাত্র যে একটি নির্ধারিত বিকারকের যে গাঢ়ত্ব তার ওপরই কিন্তু নির্ভর করে। ঠিক আছে, তাহলে উক্ত বিক্রিয়ার সাপেক্ষে, বিক্রিয়কের সাপেক্ষে ওই বিক্রিয়াটা কি হবে? প্রথম ক্রমের বিক্রিয়া হবে। তো সেই ধরনের বিক্রিয়াকে আমরা ছদ্ম এক আণবিক বিক্রিয়া বলবো। যেমন সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ যদি আমরা করি আম্লিক মাধ্যমে, তাহলে সুক্রোজ থেকে আমরা পেয়ে যাই গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। তো এখানে জলের পরিমাণটা এক্সেসিভ থাকে, যার জন্য জলটাকে আমরা বিক্রিয়ার যে ক্রম হিসেবে ধরার সময় জলের যে আণবিকতা, এটাকে আমরা ধরব না। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার ক্রমটা কি হয়? বিক্রিয়ার ক্রমটা হয়ে যাবে কেবলমাত্র এই যে সুক্রোজের গাঢ়ত্বের উপর নির্ভর করে, আর বিক্রিয়ার ক্রম হয়ে যাবে এক। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, তোমাদের স্ক্রিনের হচ্ছে ডান দিকে প্রশ্নটা আছে, যে প্রশ্নানুসারে তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু তেজস্ক্রিয় যে ক্ষয় একটি যে প্রথম ক্রমের বিক্রিয়া, তাই প্রথম ক্রমের বিক্রিয়ার যে হার ধ্রুবক, সেই হার ধ্রুবকের সমীকরণ থেকে আমরা কি পাই? কে সমান 2.303/t log a বাই a মাইনাস এক্স। এখানে যে এ বলতে প্রাথমিক গাঢ়ত্ব, যেটা বারবার আমরা করে এসেছি, তো আর বলছি না। আর হচ্ছে এ মাইনাস এক্স হচ্ছে অবশিষ্টাংশ, যেটা পড়ে থাকবে বিকারক। ঠিক আছে, তো দেওয়া আছে আমাদের প্রশ্নানুসারে টি এর পরিমাণটা 20 বছর দেওয়া আছে, আর অবশিষ্টটা রয়েছে 0.0625 গ্রাম, আর এর পরিমাণটা আমাদের প্রাথমিক যে গাঢ়ত্ব সেটার পরিমাণ দেওয়া আছে আমাদের 1 গ্রাম। তাহলে আমরা এই যে সমীকরণে যদি মানটা বসিয়ে দিই, তাহলে মানগুলো বসিয়ে দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে শেষ পর্যন্ত তোমরা যে বিক্রিয়ার হার ধ্রুবক কে এর মানটা কিন্তু তোমরা একটা পেয়ে যাবে। কে এর মানটা কত হবে? বিক্রিয়ার হার ধ্রুবকের মান 0.1386 বছর ইনভার্স, যেহেতু এখানে সময়টা আমাদের বছরে দেওয়া আছে। বোঝা গেল? তাহলে এভাবে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয় করতে পারি। দেখো, বিক্রিয়ার যদি অর্ধায়ু আমরা নির্ণয় করি প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে, আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার অর্ধায়ুটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়তের উপর নির্ভর করে না। ঠিক আছে, আর আমরা যেটা জেনে এসেছি যে t½ সমান 0.693 ডিভাইডেড বাই কে হার ধ্রুবক। তাহলে এখানে হার ধ্রুবকের যে মানটা যদি বসিয়ে দিই, আমরা অবশ্যই হাফ লাইফটা পেয়ে যাব। হাফ লাইফের মানটা, অর্থাৎ অর্ধায়ুটা কিন্তু 5 বছর আসছে। ঠিক আছে, এটা প্রথম ক্ষেত্রে হলো। এবারে দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়ে আছে আমাদের প্রশ্নানুসারে যে টিটা যখন 10 বছর হবে, আর টি যদি 10 বছর হয়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অবশিষ্টাংশটা যে কত পরিমাণ হয়েছে সেই পরিমাণটা বের করতে। দেখো, আমরা একটা সমীকরণ দেখেছি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, যদি A0টা হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব হয় বা প্রারম্ভিক গাঢ়ত্ব হয়, আর এটা যদি অবশিষ্টাংশ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কে সমান 2.303/t log A0/m। ঠিক আছে, এইখান থেকে আমাদের এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা জেনারেলি যেটা করি, যে লগটাকে বাম পাশে নিয়ে আসবো, নিয়ে এসে টোটাল বিক্রিয়াটাকে সাজাবো এইভাবে যাতে আমরা এ পাই। তো সর্বশেষ যেটা এ পেলাম, এ সমান হয়ে যাচ্ছে 10⁻⁻(kT/2.303)। ঠিক আছে, তো এখানে কে আর টি এর মানটা যদি বসিয়ে দিই, এখানে কে এর মানটা তো হার ধ্রুবক, দুটো বিক্রিয়া যে দুটো আমরা প্রথম ক্ষেত্রে যেটা বের করে এলাম যে কে এর মান, যেহেতু বিক্রিয়াটি একই, শুধুমাত্র সময়টা চেঞ্জ হয়েছে, শুধু সময়ের মানটাই শুধু আলাদা হবে 10,
বাকি সমস্ত কিছু একই থাকবে। ফলে আমরা পাচ্ছি কত, 10⁻⁻0.601, যেটা অ্যাপ্রক্সিমেটলি 0.25 মতো হয়। তাহলে শুরু থেকে 10 বছর পর মৌলটি কতটা অবশিষ্টাংশ থাকবে, সেই প্রশ্ন অনুসারেই আমরা উত্তরটা কি বলতে পারি, যে শুরু থেকে 10 বছর পর মৌলটির 0.25 গ্রাম অবশিষ্ট রয়ে যাবে। ঠিক আছে, এই পরিমাণ কিন্তু সম্পূর্ণভাবে বিভাজিত হচ্ছে না, এটা অবশিষ্টাংশ বিক্রিয়ক রয়ে যাচ্ছে। ক্লিয়ার? 3 অথবা যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো প্রশ্নটা তুলে দিয়েছি তোমাদের সুবিধার্থে, কারণ তোমাদের এইচএস পরীক্ষা অনেক সামনে চলে এসেছে, তাই তোমাদের নতুন করে কোনো পরিশ্রম করতে হবে না, জাস্ট আমি কোশ্চেনগুলো তুলে তার উত্তর করে দিয়েছি। যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক যে গাঢ়ত্ব তার উপর নির্ভর করে না, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের যে সমীকরণ, সেটা আমরা যেটা পেয়েছি, সেই টি দিয়ে টি সমান যে 2.03/k লগ A0/m পেয়েছি তো। এবার যে টি যখন হাফ হয়, অর্থাৎ সময়টা যদি প্রয়োজনীয় সময়টা যদি হাফ করে দিই, সেই ক্ষেত্রে কি হবে, অবশিষ্টাংশ যেই পরিমাণ ছিল সেটা অর্ধেক হয়ে যাবে, সেটা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে গেল। তাহলে এই প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাওয়া মানে এর মানটা আমরা পেয়ে গেলাম, আর A0 মানটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। ঠিক আছে, A0 ধরে নিচ্ছি। তাহলে টি হাফ সমান কি হয়ে যাবে, যে 2.303/k লগ A0/2। ঠিক আছে, তাহলে A0 এখানে কেটে যাবে, কেটে গেলে কি হবে, দুইটা হচ্ছে উপরে চলে যাবে, ফলে লগ 2 আছে, আর লগ 2 এর সাথে হচ্ছে 2.303 গুণ করলে, মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাই, 0.693/k। এটাই হচ্ছে অর্ধায়ু। ঠিক আছে, তাহলে এই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বিক্রিয়কের কোনো ভূমিকা আছে বলে আমার তো মনে হয় না, কিন্তু আমরা যেভাবে দেখলাম যে সমীকরণ নির্ণয় করে, তো সেই সমীকরণেও কিন্তু আমরা কোনো রূপ যে প্রাথমিক যে গাঢ়ত্ব বিক্রিয়কের তার কিন্তু অস্তিত্ব নেই, শুধুমাত্র এখানে টি হাফ আর বিক্রিয়ার হার ধ্রুবকই বজায় রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক যে গাঢ়ত্ব তার উপর কিন্তু নির্ভর করে না। 2 যে প্রশ্নটা আছে, দেখো একটি যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, বিক্রিয়ার ক্রম যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এনতম বিক্রিয়া, সেই এনতম বিক্রিয়ার যে হার ধ্রুবকের একক, সেই এককটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে মোল লিটার ইনভার্সের হোল 1 - n সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে দেখো এই যে প্রশ্নানুসারে দেওয়া যে তোমাদের যে একক, সেই এককটাকে আমরা যদি যে মানে ঠিক রাখতে চাই, তাহলে n এর মানটা কিন্তু 0 বসাতে হয়। তাহলে n এর মান যদি আমরা 0 বসিয়ে দিই, সেই ক্ষেত্রে হার ধ্রুবকের এককটা কি হয়ে যাবে, হার ধ্রুবকের একক এটা যখন 0 হয়ে যাবে n এর মান, তখন হার ধ্রুবকের একক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রশ্নানুসারে দেওয়া যে হার ধ্রুবকের একক, সেটা কিন্তু প্রথম ক্রমে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। 3 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো এখানে এ বি পরস্পর বিক্রিয়া করে বিক্রিয়ায়ত পদার্থ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হারটা কি হবে, রেট আর যদি ধরে নিই, সে আর সমান আমরা কি ধরতে পারি, কে বিক্রিয়ার হার ধ্রুবক, আর হচ্ছে এর কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশন। তো এর কনসেন্ট্রেশন তার যে তোমার এর সাপেক্ষে যে ক্রম, সেটা হয়ে আমরা ধরে নিচ্ছি আলফা, বি এর সাপেক্ষে যদি ক্রম করি সেটা বিটা ধরে নিচ্ছি। তাহলে বিক্রিয়ার মোট ক্রমটা কি হবে, আলফা প্লাস বিটা, এটা হচ্ছে মোট ক্রম হয়ে যায়। ঠিক আছে, এবারে প্রশ্নানুসারে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে, যে এর গাঢ়ত্বকে আমরা দ্বিগুণ করলাম, অর্থাৎ যে এ থেকে 2a হয়ে যাবে, আর বিক্রিয়ার হারটা কত হয়ে যাবে, তখন আর থেকে 2r দ্বিগুণ। তাহলে এইটাকে আমরা যদি এই প্রথম যে সমীকরণ, এই সমীকরণে যদি বসিয়ে দিলে এই যে সমীকরণ, এই সমীকরণে যদি আর এর মানটা বসিয়ে দিই 2r,
আর হচ্ছে তোমার এর মানটা বসিয়ে দিচ্ছি 2a, বসিয়ে দিয়ে দেখবে তোমরা যদি 2টাকে আমরা কমন নিই তাহলে কিন্তু 2 এর ওপর কিন্তু পাওয়ারে আলফা থাকবে, আর বাকিগুলো দেখো যেইভাবে ছিল k ইন্টু a আলফা b বিটা। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। দ্বিতীয়ত যে প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে, বিটাকে ডবল করলে বিক্রিয়ার হার 4 গুণ হয়, অর্থাৎ বি যদি 2b হয় তখন আরটা 4r হয়ে যাবে। তাহলে একই রকমভাবে এই প্রথম সমীকরণে আমরা আর এর মান আর হচ্ছে বি এর মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে 2টাকে যদি বাইরে নিয়ে আসি 2 বিটা আসবে, আর কে ইন্টু এ আলফা বি বিটা হয়ে যায়। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ করলাম। এবারে 2 ভাজিত 1 যদি আমরা করি তাহলে 2 নম্বর সমীকরণ ভাজিত 1 নম্বর সমীকরণ যদি করা হয় তাহলে 4r বাই 2r, আর এখানে হচ্ছে 2 বিটা, নিচে হয়ে যাবে 2 আলফা, আর বাকি এই অংশ দুটো কি হবে, একই রকম ছিল তাই কেটে গেল, তাই না? আর এখান থেকে আরও কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 4/2, আর এখানে 2 বিটা বাই 2 আলফা। এবারে 4টাকে আমরা যদি লিখি স্কোয়ার করে 2 স্কোয়ার, আর 2টাকে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার কত 1 আছে, আর এখানে দেখো 2 এর পাওয়ার বিটা আর 2 এর পাওয়ার আলফা। এবারে এই দুটোর মধ্যে পরস্পর যদি তুলনা করি তাহলে আলফা সমান 1 আসে আর বিটা সমান কিন্তু 2 আসে। আলফা বিটা যেভাবে আমরা পেয়েছি 1 আর বিটা হচ্ছে 2, তাহলে বিক্রিয়ার যে ক্রম সেই ক্রমটা হয়ে যাবে 3, আর বিক্রিয়া হারের যে সমীকরণ সেটা হয়ে যাবে রেট সমান কে এ বি এর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার সমীকরণ। দেখো 3-এর বিয়ের একটা দেখো যে কি ঘটে সমীকরণ সহ লিখো। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে, ক্লোরিন গ্যাসকে ধীরে ধীরে যদি অতিরিক্ত লাইকার অ্যামোনিয়ার মধ্য দিয়ে পাঠানো হয় কি হবে। দেখো লাইকার অ্যামোনিয়াতে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া উপস্থিত থাকে, ফলে অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটে তাহলে বিক্রিয়ায় নাইট্রোজেন আর অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু উৎপন্ন হয়। তাহলে অতিরিক্ত পরিমাণ যে অ্যামোনিয়া তার সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটায় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন উৎপন্ন হবে। যেহেতু বিক্রিয়ার যে সমীকরণটা চেয়েছে তোমরা ব্যালেন্স করেই কিন্তু সমীকরণটা লিখবে। ক্লিয়ার? বিয়ের প্রশ্নটা দেখো, কঠিন পটাশিয়াম আয়োডাইড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি ঘটবে। কঠিন পটাশিয়াম আয়োডাইড এবং গাঢ় H2SO4-এর যদি বিক্রিয়া ঘটায় তাহলে পটাশিয়াম সালফেট আর আয়োডিন এবং হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। সিম্পল বিক্রিয়া KI এর সাথে H2SO4 যদি কনসেন্ট্রেশন বিক্রিয়া করায় তাহলে K2SO4 H2S গ্যাস আর হচ্ছে আয়োডিন গ্যাস আর হচ্ছে জল উৎপন্ন হয়। এবারে আছে সি এটা কি, যে HCl দ্বারা আম্লায়িত স্ট্যানাস ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে যদি ওজোন গ্যাস চালনা করা হয় সেই ক্ষেত্রে কি হবে। তাহলে ওজোন গ্যাস যদি চালনা করি SnCl2 এর সাথে তাহলে স্ট্যানিক ক্লোরাইড SnCl4 উৎপন্নতে জারিত হয়, আর এই বিক্রিয়ায় অক্সিজেন নির্গত হয় না। এটা মাথায় রাখবি যে অক্সিজেন নির্গত হবে না। SnCl2 এর সাথে HCl আর হচ্ছে ওজনের বিক্রিয়া করলে SnCl4 আর হচ্ছে এখানে জল উৎপন্ন হয়। এখানে মনে রাখবে স্ট্যানাস ক্লোরাইডকে জারিত করে স্ট্যানিক ক্লোরাইড উৎপন্ন হয়। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, যে XeO4কে কাচের যে পরিবর্তে নিকেলের পাত্রে রাখা হয় কেন। কারণ এই যে তোমার যৌগটা দেওয়া আছে এটা একটি বর্ণহীন উদ্বায়ী একটা তরল, যা কিন্তু 245 কেলভিন তাপমাত্রায় কঠিনে পরিণত হয় এবং এটি কাচের যে উপাদান সিলিকনের অক্সাইড তার সাথে কিন্তু বিক্রিয়া করে যে XeO2F2 গঠন করে, এবং এই কারণে XeO4কে যে কাচের পাত্রের পরিবর্তে নিকেলের পাত্রে রাখা হয়। তার সাথে সাথে এই রিঅ্যাকশানটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তো এগুলো একটু বোঝার কিছু নেই, এটা একটু তোমরা নিজে থেকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ওকে, 3-এর C-এর একটা দেখো, প্রশ্নানুসারে যা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু করার চেষ্টা করতে হবে। প্রথমেই দেওয়া আছে AB এর যে সংকেত দেওয়া আছে C3H6O, তো এরপর বলেছে যে যদি আমরা বিকে তোমার আয়োডোফর্ম বিক্রিয়া ঘটায় I2NaOH এর দ্বারা তাহলে কিন্তু ক্লোরোফর্ম আয়োডোফর্ম উৎপন্ন হয়। এটা আয়োডোফর্ম উৎপন্ন হলো, এবং আয়োডোফর্ম উৎপন্ন হওয়ার সাথে সাথে আরেকটা কিন্তু তার পার্শ্ববর্তী যে বিক্রিয়াত পদার্থ সেটা কিন্তু সোডিয়ামের
একটা অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিডিক লবণ উৎপন্ন হয়। তো এইখানে আমরা আর এর মানটা জানি না, তাই কিন্তু আর ধরলাম। ঠিক আছে, এবারে দেখো এর যে সংকেত, বি এর যা সংকেত, সেই বি এর সংকেত অনুযায়ী যদি মিথাইল গ্রুপটা চলে যায়, একটা কার্বন আর হচ্ছে 3টে হাইড্রোজেন চলে যায়, তাহলে বাকি কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে বাকি 2টো হচ্ছে কার্বন আর হচ্ছে 3টে হাইড্রোজেন আর 2টো তোমার অক্সিজেন। ঠিক আছে, 2টো অক্সিজেন হয়ে গেল। এবারে অ্যাসিডিক ফর্মেশন করেছে, এর মানে কি? তাহলে এইখানে আমাদের কি হবে, 8টাকে যদি আমরা মিথাইল গ্রুপ নিই, তাহলে কিন্তু এই যে বি এর যে সংকেত, সেই সংকেতটা কিন্তু ফুলফিল হচ্ছে। তাহলে বি এর সংকেতটা কী রূপ হতে পারে? তাহলে অবশ্যই অ্যাসিটোন হবে। আর অ্যাসিটোন যদি হয় তাহলেই কিন্তু এদের মধ্যে দেখবে একটা গ্রুপ রয়েছে। কি গ্রুপ রয়েছে? যেটা আইডোফর্ম টেস্টে পজিটিভ দেয়, CH3CO গ্রুপ। ঠিক আছে, তাহলে আমাদের বি এর যে সংকেত সেটা কিন্তু অ্যাসিটোন হবে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলে দিয়েছে দেখো, যে একে যদি আমরা অক্সিডেশন ঘটাই বা জারণ ঘটাই, তাহলে একক্ষারীয় অ্যাসিড উৎপন্ন হয়। একক্ষারীয় অ্যাসিড উৎপন্ন হলো, সেটা RCOH ধরে নিয়েছি আমরা। আরটা কি সেটা এখনো পর্যন্ত জানি না। ঠিক আছে, তো আরটাকে কি সেটা জানতে গেলে একটা হিন্টস তো আমাদের প্রশ্নে দেওয়া আছে, যে এ আর বি তাদের সংকেত দেওয়া আছে এবং তারা পরস্পর আইসোমার সেটা বলে দেওয়া আছে। তাহলে অ্যাসিটোনের যদি আরেকটা আইসোমার দেখি, তাহলে কি হতে পারে? সেটা হতে পারে দেখো, আরটা তখন তো আমাদের হয়ে যাবে CH3CH2 গ্রুপ, অর্থাৎ ইথাইল গ্রুপ হয়ে যাবে। যদি ইথাইল গ্রুপ নিই, যাকে আমরা জারণ ঘটাই, তাকে জারণ ঘটালে সেটা কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড পরিণত হয় এবং প্রোপানোয়িক অ্যাসিডটাই উৎপন্ন হয়। এর থেকে বোঝা যায় যে এখানে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে জারণের দ্বারা। তাহলে এটা অবশ্যই একটা অ্যালডিহাইড গ্রুপ ছিল। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড গ্রুপ ছিল, তাহলে এখানে সংকেতের ওপর নির্ভর করে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। তাহলে এর সংকেতটা কী হয়ে যাবে? CH3CH2CHO। দেখো সংকেতের সঙ্গে ফুলফিল হয়ে গেছে। এরপর বি আমরা তো জেনেছি অ্যাসিটোন। তাহলে এই যে তোমার হচ্ছে অ্যালডিহাইড, যেটাকে প্রোপানঅ্যালডিহাইড বলবো, আর এখানে অ্যাসিটোন, এরা পরস্পর কিন্তু আইসোমার। তাহলে আমরা এ আর বি ইন্ডিকেট করতে পারি। পরের প্রশ্নটা দেখো, 2-এরটা। এখানে অ্যাসিটাইল ক্লোরাইডকে যদি আমরা যে H2 প্লাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট, অর্থাৎ এইখানে যে রিয়েজেন্টটা ব্যবহার করছে রোজেনমান বিক্রিয়ায় ব্যবহৃত হয়, প্লাস তার সাথে সাথে যে অ্যাসিটাইল ক্লোরাইড, তাহলে এটা কি রোজেনমান বিক্রিয়া হবে, অর্থাৎ এখানে COCl গ্রুপটা কি হয়ে যাবে, যে অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়, তখন উৎপন্ন হয়ে যাবে এ প্রোডাক্টটা আমার ইথানল উৎপন্ন হয়। তারপর তাতে যদি আমরা সোডিয়াম NaHSO4, সোডিয়াম হাইপোসালফেট যদি আমরা দিয়ে ট্রিট করি, তাহলে কিন্তু এইখানে আমাদের উৎপন্ন হয় বি হিসেবে উৎপন্ন হয় CH3CHOH আর হচ্ছে SO3 আর Na। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর যেটা দেওয়া আছে, অ্যাসিটাইলডিহাইড এবং অ্যাসিটোনের মধ্যে পার্থক্য লিখো। এটা কিন্তু তোমরা বই থেকে পাবে, দেখে নেবে। এটা আর এক্সট্রা করালাম না, টাইম ওয়েস্ট হবে বলে। এরপর দেখো 4 নম্বরে যেটা দেওয়া আছে, 4 নম্বরে দেখো অ্যাসিটিক অ্যাসিডকে যদি শুষ্ক সোডিয়াম লবণ বা সোডা লাইম দিয়ে হিট করি, সেই ক্ষেত্রে কি হয়? তো অ্যাসিটিক অ্যাসিডকে শুষ্ক সোডিয়াম দ্বারা যদি প্রথমে হিট করি, তাহলে কি হয়? সোডিয়াম লবণ উৎপন্ন হয়, সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়। তাকে যদি সোডা লাইম বলতে এখানে সোডিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইডের একটা মিশ্রণ, তাকে মিশিয়ে হিট করলে আমরা মিথেন পাই, হাইড্রোকার্বন পাই, আর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, 3HCl অথবা দেখো রূপান্তর করতে বলেছে। এখানে ব্রোমোবেনজিন থেকে তোমার উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। তো ব্রোমোবেনজিনকে আমরা KCN দ্বারা যদি ট্রিট করি, বিক্রিয়া ঘটাই, তাহলে KCN রিপ্লেসমেন্ট হয় আর KBr বেরিয়ে যায়। তাহলে এখান থেকে এখানে KBr বেরিয়ে যাবে আর হচ্ছে CN রিপ্লেসমেন্ট ঘটবে। তো সায়ানাইড উৎপন্ন হলো। তারপর তাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি অল্প অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে কিন্তু আমরা বেনজোইক অ্যাসিড ডাইরেক্টলি পেয়ে যাব। ক্লিয়ার? তারপরের প্রশ্নটা দেখো 2 নম্বর, অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা উৎপন্ন করব CH3NH2, অর্থাৎ
এখানে মিথাইল অ্যামিন উৎপন্ন করব, প্রাইমারি অ্যামিন। কিভাবে? তো প্রথমে অ্যাসিটিক অ্যাসিডে আমরা যে SOCl2 দ্বারা যদি ট্রিট করি তাহলে এখানে OH এর পরিবর্তে কিন্তু Cl রিপ্লেসমেন্ট ঘটে। আর তাতে যদি এক্সেস অ্যামোনিয়া দিই তাহলে এই যে তোমার ক্লোরিন, সেই ক্লোরিন পরমাণু স্থানে কিন্তু NH2 গ্রুপ রিপ্লেসমেন্ট ঘটে। তারপর এই অ্যামাইড যে অ্যাসিটামাইড উৎপন্ন হলো, সেই অ্যাসিটামাইডকে যদি আমরা ব্রোমিন আর ক্ষারীয় মাধ্যম NaOH এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়, মিথাইল অ্যামিন উৎপন্ন হয়, যেটা আমরা পাই বিক্রিয়ার প্রোডাক্ট হিসেবে। তারপরে দেখো অ্যাসিটিক অ্যাসিড, তাতে SOCl2 দিলাম, তাহলে অ্যাসিটিক অ্যাসিডে SOCl2 দিলে কি হবে? অ্যাসিটাইল ক্লোরাইড উৎপন্ন হয়, CH3COCl। তারপর তাতে আমরা যদি CH2N2 যদি এক্সেস পরিমাণ দিই তাহলে সেইখান থেকে আমরা পেয়ে যাব, দেখো এইখানে যে ক্লোরিন ছিল সেই ক্লোরিনের জায়গায় কিন্তু CH2Cl হয়ে যাবে। তারপর সেটাতে যদি আমরা জল আর হচ্ছে সিলভারের অক্সাইড দিই, একদম এক ধাপেই আমরা প্রোপানোয়িক অ্যাসিডে পরিণত হয়, এটা প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখো, স্যালিসাইলিক অ্যাসিড থেকে তোমার তাতে যদি POCl3 দিই আর তোমার ফেনল দিই তাহলে কি হবে? দেখো স্যালিসাইলিক অ্যাসিডকে ফেনলের সহযোগে যদি আমরা বিক্রিয়া ঘটাই POCl এর সাহায্যে তাহলে জল বেরিয়ে গিয়ে এটা স্যালল ফিনাইল স্যালিসাইলেট উৎপন্ন হয়, স্যালল ফিনাইল স্যালিসাইলেট উৎপন্ন হয়। ক্লিয়ার? তারপরে দেখো সাইক্লোহেক্সাননকে আমরা পরিবর্তন করব কিসে? সাইক্লোহেক্সাডাইনন। ঠিক আছে? তো এতে পরিণত করতে গেলে আমরা প্রথমত কি করব? ACO2 আর হচ্ছে ডায়াজন দিয়ে জল দ্বারা যদি বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা সাইক্লোহেক্সাডাইনন পাই। এরপর আমরা পার্ট বি, যেটা MCQ রয়েছে, তোমাদের MCQ প্রশ্ন, সেইখানে চলে আসছি। যে প্রথমে প্রশ্ন যেটা আছে দেখো, কোনো ক্লাস শ্রেণীতে দেহকেন্দ্রিক ল্যাটিস সম্ভব নয়। মনোক্লিনিকের ক্ষেত্রে কিন্তু দেহকেন্দ্রিক ল্যাটিস সম্ভব হয় না। দ্বিতীয়ত এক মোল তোমার Cr2O7 2- আয়নকে Cr3+ এ পরিণত করতে প্রয়োজনীয় আধানের পরিমাণ। তাহলে আমাদের এখানে কি করতে হয়? প্রথমে আমরা যে অ্যানায়নটি পরিবর্তিত হয়ে যাতে পরিণত হয়েছে তার একটা সমিত বিক্রিয়া কোন মাধ্যমে? অ্যাসিড মাধ্যমে। যেহেতু এখানে পটাশিয়াম ডাইক্রোমেট থাকার কথা ছিল, তার আয়ন রয়েছে, তাহলে এখানে অ্যাসিডিক মিডিয়ামে যদি করি, সেই মিডিয়ামে করার পর কতকগুলো ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে, সেই ইলেকট্রনের স্থানান্তরটাই মুখ্য ব্যাপার। সেই ইলেকট্রন সংখ্যাটা আমরা যদি পেয়ে যাই তাহলে সেই সংখ্যার সাথে যদি আমরা ফ্যারাডে অর্থাৎ এফের গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব। তাই এখানে 6 × F অর্থাৎ এফের মান 96,500 গুণ করলে কিন্তু আমাদের উত্তরের যে বিটা আছে, বিটাই আমাদের উত্তর হবে। 3 নম্বর দেখো, অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক হবে? দেখো অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বদাই কিন্তু তাপমোচী বিক্রিয়া ঘটে অধিশোষণ প্রক্রিয়ায়, এটা মাথায় রাখবে। 4 নম্বর, ফ্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কি? ফ্লোরিন জলের সাথে যখন বিক্রিয়া করে তখন হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। 5 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, যে প্রদত্ত কোন দ্রবণের বর্ণহীন হবে এবং তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে 4টা অপশন আমাকে দিয়ে আছে। এখানে উত্তরটা হবে তোমাদের বি, স্ক্যাডমিয়ামের 3+। তো কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমাদের আগে জেনে নিতে হবে। দেখো ভ্যানাডিয়াম 4+টা কিন্তু D1 সিস্টেম, যেখানে কিন্তু ডিডি ট্রানজিশন হয়। তো ডিডি ট্রানজিশন হওয়ার জন্য কিন্তু বর্ণযুক্ত। আর স্ক্যাডমিয়াম 3+, যেটা D0 সিস্টেম, যেখানে ডিডি ট্রানজিশন কিন্তু হয় না, তাই এটা হচ্ছে বর্ণহীন। বাকি নিকেল 2+ D8 সিস্টেম, যেটা ডিডি ট্রানজিশন কিন্তু হবে, তাই বর্ণযুক্ত হয়। আর Mn3+, এটাও কিন্তু D4 সিস্টেম, যেটা ডিডি ট্রানজিশন হয়, তাই বর্ণযুক্ত হয়। 6 নম্বরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন জটিল আয়নটি প্যারাম্যাগনেটিক? দেখো এখানে উত্তরটা হবে এ। ঠিক আছে? তো কিভাবে হচ্ছে সেটা আমাকে প্রথমে যেগুলো দেওয়া আছে যে জটিল আয়নগুলো সেইগুলো আমরা লিখে নিলাম। তো এইখানে প্রথম ক্ষেত্রে নিকেল 2+ থাকে অর্থাৎ D8 সিস্টেম, তার যদি আমরা তোমার ইলেকট্রনের বিন্যাস দেখি
টু ইজি লেভেলে 6টা থাকে আর ইজি লেভেলে 2টো থাকে, অর্থাৎ এখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2টি, তাই প্যারাম্যাগনেটিক হয়। দ্বিতীয় ক্ষেত্রে নিকেল 0 অর্থাৎ D10 সিস্টেম, যেটা হচ্ছে তোমার স্কোয়ার প্ল্যানার, যেটা E4 থাকবে আর T2 6 থাকবে, অর্থাৎ সবকটাই পেয়ার আপ ডায়াম্যাগনেটিক হবে। তারপরে Zn2 প্লাস, যেটা D10 সিস্টেম, এখানেও কিন্তু স্কোয়ার প্ল্যানার। এখানে কিন্তু তোমার দেখবে প্রত্যেকটা ই লেভেল আর টি লেভেল টোটালটাই কিন্তু ফিল আপ হয়ে থাকবে, যুগ্ম হবে, তাই এটা ডায়াম্যাগনেটিক। আবার একই রকমভাবে কোবাল্ট 3 প্লাসটা দেখো D6 সিস্টেম, যেখানে অ্যামোনিয়াটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড, তার জন্য কিন্তু এটা পেয়ার আপ হয়ে যায় আর ইজি লেভেলটা 0 হয়ে যায়, ফলে এখানে অযুগ্ম ইলেকট্রন নেই, তাই এটা ডায়াম্যাগনেটিক। তাই উত্তরটা আমাদের হয়ে যাবে প্যারাম্যাগনেটিক নিকেলের Ni H2O এর হোল 6 2+। তারপরে 7টা দেখো, শুধুমাত্র SN2 কৌশলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে? দেখো এখানে ইথাইল ক্লোরাইডই কেবলমাত্র SN2 যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বাকিগুলো কিন্তু অংশগ্রহণ করবে না, কারণ ইথাইল ক্লোরাইড বাদে বাকিগুলো কিন্তু তাদের যে ট্রানজিশন স্টেট, সেই ট্রানজিশন স্টেট কিন্তু আনস্টেবল হয়ে যায় এবং যার জন্য SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। 8টা দেখো, ফেনলকে কার্বন টেট্রাক্লোরাইড NaOH সহযোগে যদি উত্তপ্ত করি তাহলে কোন প্রোডাক্টটা উৎপন্ন হবে? স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। কিভাবে? ফেনলকে কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে যদি বিক্রিয়া ঘটায় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, যেখানে হচ্ছে রাইমার টিম্যান রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার নাম হবে রাইমার টিম্যান রিঅ্যাকশন। টলেন্স পরীক্ষায় সাড়া দেয় না, টলেন্স পরীক্ষায় কিন্তু কিটোন সাড়া দেয় না, এখানে অ্যাসিটোন আছে, সাড়া দেবে না। কোন যৌগটিকে যে মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা শনাক্তকরণ যায় না? দেখো মুলিকেন বার্কার পরীক্ষার ক্ষেত্রে NO2 গ্রুপ শনাক্তকরণ করা যায়, কিন্তু সেই গ্রুপের পাশাপাশি যদি অন্য একটা গ্রুপ, যদি অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু NO2 গ্রুপকে মুলিকেন বার্কার পরীক্ষার দ্বারা শনাক্তকরণ করা যায় না, তাই কিন্তু আমরা এইখানে প্যারানাইট্রো বেঞ্জালডিহাইড কিন্তু শনাক্তকরণ করতে পারবো না। ঠিক আছে, তারপর হচ্ছে 9টা দেখো, 11টা দেখো, যে সুগারটি বিজারক সুগার তা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজে হচ্ছে বিজারক সুগার বলা হয়, কারণ এতে কিন্তু অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকে, যার জন্য তাদের বিজারণ ঘটে। এরপর আসছি, দেখো নিচের যে ক্লোরো হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? এটা তোমাদের হোমওয়ার্ক রাখলাম, তোমরা একটু বই থেকে খুঁজে লিখবে। ঠিক আছে, 13টা দেখো, কোনটি জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হয়? দেখো জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হতে গেলে এইখানে একটা জিনিস মনে রাখবে, যেহেতু যেইগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাদের আয়নের সংখ্যা যদি বেশি হয়, সেই যার আয়নের সংখ্যা বেশি হবে, নাম্বার অফ আয়ন বেশি হবে, তার হচ্ছে স্ফুটনাঙ্কটা সর্বোচ্চ হবে। তাহলে এখানে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক যুক্ত হয়ে যাবে A। ঠিক আছে, কারণ এর আয়নের সংখ্যাটা অনেকটা বেশি, তাই গ্লুকোজ আর ইউরিয়া কিন্তু অবিশ্লেষ্য পদার্থ, সেই ক্ষেত্রে কোনো প্রশ্নই আসবে না। এই দুজনের মধ্যে তুলনা হলে সেটা হয়ে যাবে 1 নাম্বারটাই তোমরা টিক করবে। এরপর 14টা দেখো, 14টা প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 সেকেন্ড পরে বিক্রিয়া হার এত আর 20 সেকেন্ড পর বিক্রিয়া হার এত, অর্ধ জীবনকাল নির্ণয় করতে বলেছে। তাহলে অর্ধ জীবনকাল যদি নির্ণয় করতে বলে, তোমরা যে বিক্রিয়া হার সমীকরণ যেটা জানো, সেই সমীকরণ থেকে যদি তোমরা নির্ণয় করো, সেইখান থেকে কিন্তু নির্ণয় করতে পারবে। তো দুটো জিনিস তোমাদের হোমওয়ার্কে রাখলাম, কারণ কিছু জিনিস তোমাদের তো করতে হবে, যদি না করতে পারো বলবে, আমি করিয়ে দেবো।